নমস্কার, আসসালামু আলাইকুম। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিশিষ্ট নেতা মলয় ঘটক, মন্ত্রী আমি ব্রাত্য বসু এবং আমাদের ট্রেড ইউনিয়ন সভাপতি প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে ত্রিপুরার বিখ্যাত এবং বর্ধিষ্ণু প্রেস ক্লাবে আপনাদের বিশিষ্ট আগরতলার, ত্রিপুরার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু গণমাধ্যমের আমরা আজকে এখানে মুখোমুখি হয়েছি। এই প্রেস ক্লাবে আমি আগেও এখানে প্রেস কনফারেন্স করেছি, কিন্তু যে দুঃখজনক ঘটনা, যে ভয়ঙ্কর ঘটনার জায়গা থেকে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স করতে হচ্ছে, সেটা খুবই আমরা বলবো নক্কারজনক ঘটনা। ভাই 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 প্লিজ 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 একটু আমাদের কথা বলতে চাই, ওই দিক থেকে আপনারা দাঁড়ান। এখন কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। আমাদের আইপ্যাকের ছেলেদের প্রত্যেকের কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও যেভাবে একটা হোটেলে তাদের কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সমন জারি করা হয়েছে, যেভাবে এই পুরো প্রক্রিয়াটা ঘটানো হয়েছে সেটা থেকে সরকারের একটা স্পষ্টত এক ধরনের ভয়, এক ধরনের ট্রমা, সরকারি এক ধরনের অ্যাগনি বেরিয়ে আসছে। আমাদের কথা হচ্ছে যে সরকারের এই নিরাপত্তাহীনতা ভয় কেন? আপনারা জানেন এরকম এই ধরনের সমীক্ষক সংস্থা প্রত্যেক রাজ্যেই যায়, গিয়ে সমীক্ষা চালায়। আইপ্যাকের অপরাধ কি? তাদের মাথায় বসে আছেন প্রশান্ত কিশোর, এইটা কি তাদের অপরাধ? এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এইরকম একটা ভয়ঙ্কর একটা রক্তক্ষয়ী নির্বাচন গেছে। বিজেপি সমস্ত শক্তি নিয়োগ করেছিল পশ্চিমবঙ্গ জয়ের জন্য। ভারতবর্ষের পূর্ব প্রান্তে একমাত্র উন্নয়নের মুখ, সাম্প্রদায়িকতা বিরোধী মুখ, সমন্বয়ের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাগীরথীর তীরে। এবং তখন আমরা দেখেছি বিজেপি থেকে বলুন, অনেক সমীক্ষক সংস্থা বলুন, অজস্র পশ্চিমবঙ্গে এসছে। কোভিড চলছে, কোভিডের সেকেন্ড ওয়েভ তখন পশ্চিমবঙ্গে চলছে। সেই অবস্থায় বিজেপি বারবার হেলিকপ্টার দিয়ে হোক, প্লেন দিয়ে হোক তারা নেমেছে, কোভিডের সংক্রমণ ছড়িয়েছে এবং চলে গেছে। কিন্তু কোনো আরএসএস বা কোনো বিজেপি নেতা বা কোনো সমীক্ষক সংস্থা কাউকে মমতা ব্যানার্জির পুলিশ হোটেলে গিয়ে কখনো অবরুদ্ধ করেনি, পেছনে টিকটিকি লাগিয়ে দেয়নি, নজরবন্দি করেনি এবং যাকে বলে এক ধরনের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ কারোর সঙ্গে করেনি। এই যে একটা অগণতান্ত্রিক, একটা ফ্যাসিবাদী সরকারি মুখ ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে আইপ্যাকের এই ছেলেদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। আসার কথা এই যে তাদের ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে, তারা কোভিড বিধি মেনে চলছেন, তাদের প্রত্যেকের কাছে কোভিডের নেগেটিভের সার্টিফিকেট আছে। আমরা সরকারের কাছে আশা করি এবং দাবি রাখি যে এই ধরনের আচরণ আপনারা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিল্লি থেকে এই ঘটনার নিন্দা করেছেন। আমাদের সর্বভারতীয় সম্পাদক, সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হয়তো তিনি নিজেও এর মধ্যে চলে আসতে পারেন এই ঘটনার প্রতিবাদে, কিন্তু তারই নির্দেশে আমরা এখানে এসেছি। আমাদের আইপ্যাকের ছেলেদের সঙ্গে আমরা দেখা করেছি, তাদের মনোবল জুগিয়েছি এবং সরকারকে এই বার্তা দিতে আপনাদের মতো বিশিষ্ট গণমাধ্যমদের সামনে আসা যে আপনারা সরকারকে বলুন, এত ভয় পাওয়ার কিছু নেই, এত আতঙ্কে ভোগার কিছু নেই, এত ইনসিকিউর হয়ে যাওয়ার মতো কিছু ঘটেনি। গণতান্ত্রিক দেশে আমাদের ফেডারেল স্ট্রাকচারে এক রাজ্য থেকে আরেক রাজ্যে লোকেরা যায়, চিরকালই যায়। এবং ত্রিপুরা আমাদের মাথায় রাখতে হবে, যদি আপনারা ত্রিপুরার রাজমালা ইতিহাস বইটি পড়েন, সেখানে আমরা দেখব রাজমালায় এই 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 বাংলা থেকে 4000 পরিবার, রুকনুদ্দিন বরবাক শাহ, তখন বীরচন্দ্র মানিক্যের রাজত্বের আমলে 4000 বাঙালি এখানে আসেন, বসতি স্থাপন করেন। এটা মৈত্রীর জায়গা, ত্রিপুরার ভূমি, সম্প্রীতির জায়গা। এখানে ত্রিপুরা
এই এক আশ্চর্য রাজ্য, যেখানে সম্প্রীতি, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি মিশে আছে, যেখানে রবীন্দ্র সাহিত্যের প্রবহমান উত্তরাধিকার বহন করছে, যেখানে একটা অসাম্প্রদায়িক মনোবৃত্তির কথা বিসর্জন নাটকে বারবার রবীন্দ্রনাথ তুলে ধরেছে, সেখানে এই সাম্প্রদায়িক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এই ত্রিপুরার মাটিতে চলতে পারে না। এবং তার সব থেকে বড়, ত্রিপুরার মানুষরা বুঝতে পারছেন যে বিজেপি বিরোধিতা, বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লেফট আর পারবে না। সে কীভাবে পারবে না একটু পরে আমার সাংসদ এখানে আপনাদের কাছে তা ব্যাখ্যা করবেন। আমি আপাতত আইনি প্রেক্ষিত এবং অন্যান্য রাজনৈতিক দিকটা আমাদের বিশিষ্ট নেতা, রাজ্যের আইন এবং পিডব্লিউডি মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রী মলয় ঘটককে কিছু বলার জন্য অনুরোধ করছি। দেখুন, ইতিমধ্যেই আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু বিস্তারিতভাবে এখানে বললেন। আমরা আজকে এসেছি আমাদের দলের নির্দেশে, আমাদের নেতার নির্দেশে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ, আমরা যখন খবর পাই যেখানে আইপ্যাকের কিছু ছেলেকে একটা হোটেলে নজরবন্দি করে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে 188 এবং কোভিড বিধি ভঙ্গের জন্য মামলা রুজু করা হয়েছে, কিন্তু প্রত্যেকের কোভিড নেগেটিভ হয়েছে। এবং আমরা সবাই আজকেও যে 3 জন আমরা এসেছি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং আমরা ডবল ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আমরা আরটিপিসিআর টেস্টের রিপোর্টের সঙ্গে করে নিয়ে এসেছি। সেই রিপোর্ট এয়ারপোর্টে দেখা হয়েছে, দেখার পরেই কিন্তু আমাদের আগরতলায় প্রবেশ করবার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তো আমরা যদি কোভিড বিধি না ভাঙি তাহলে সেখানে মামলা কেন হবে? মিথ্যা মামলা দিয়ে যদি ত্রিপুরা সরকার মনে করছে যে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাবে, তাহলে কিন্তু সেটা হবে না। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে বিপুল রায় জনতা দিয়েছেন, এমন একটা পরিপ্রেক্ষিতে যেখানে 40 জন কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 10টি রাজ্যের মুখ্যমন্ত্রী মাসের পর মাস পশ্চিমবঙ্গতে পড়েছিলেন, পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছেন, কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং সারা ভারতবর্ষের থেকেই মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ত্রিপুরাতেও আগামী দিনে ফিরিয়ে নেবে এই আশা আমরা রাখি। এবং আমরা ত্রিপুরার মানুষ বিগত যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পরের থেকে যেভাবে ত্রিপুরাতে শাসন ক্ষমতায় বিজেপি রয়েছে এবং নির্বাচনোত্তর ঘটনা আমরা অনেক দেখেছি। এখানে বিরোধী পক্ষের সমস্ত পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখানে লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবং মানুষের মুখকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আজকে যেখানেই কোনো অন্যায় অবিচার হয়েছে, একটাই মুখ ভারতবর্ষে প্রতিবাদীদের সঙ্গে থেকেছে, সেই মুখটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই ত্রিপুরাতে কাজ করছে এবং করবে এবং ত্রিপুরাতে অত্যাচারিত মানুষের পাশে আমরা দাঁড়াতে এসেছি। এইটুকুই আমাদের বক্তব্য। এখন আমি আমাদের প্রাক্তন সাংসদ, বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার জন্য বলছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের রাজ্যের বর্ষিয়ান নেতা, পশ্চিমবঙ্গ সরকারের আইন এবং পূর্ত বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, আমার বড় দাদার মতো আমাদের রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রী ব্রাত্য বসু, তারা বলেছেন এবং আমরা আমাদের নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে এসেছি। তার কারণ হচ্ছে যে গণতন্ত্রে বিরোধীদের কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে বিরোধীকে বলতে দাও তোমার কথার, তোমার কাজের হিসেব নিক। দুর্ভাগ্যজনকভাবে ত্রিপুরাতে
এই ব্যাপারটাই ব্যাহত হচ্ছে। ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের প্রোগ্রাম করতে গেছিলেন, আমরা সেই ভিডিও দেখেছি, খালি রাস্তার দিকে তিনি হাত নাড়ছিলেন। তা ভোটের রেজাল্টে সেই খালি রাস্তার হাতের প্রতিফলন পাওয়া গিয়েছে। বাংলার মানুষ বিজেপিকে বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছেন। মলয়দা যে কথা বললেন যে বিপুলভাবে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ শক্তি ব্যবহার করে তারা এগুলো করেছিলেন, বাংলার মানুষ সেটাকে ব্যর্থ করেছেন। এবং আজকে যে আমরা এলাম, তো RT-PCR রিপোর্ট দেখিয়ে আমরা ঢুকেছি। আইপ্যাক সংস্থা তারা যে এখানে এসেছেন, তারাও নিশ্চিতভাবে RT-PCR রিপোর্ট দেখিয়ে ঢুকিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, কতগুলো বেসিক প্রশ্ন তৈরি হচ্ছে। আইপ্যাক কোনো রাজনৈতিক সংস্থা নয়, অথচ তারা যে সার্ভে করছেন এখানে, গণতান্ত্রিক দেশে এই ধরনের সার্ভে করবার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকতে পারে না। এখন ত্রিপুরা ভারতবর্ষের বাইরে নয়, ত্রিপুরা ভারতবর্ষের অংশ, অবিচ্ছেদ্য অংশ। সেখানে যে হোটেলে আমরা এখন শুনছি, অনেক হোটেল তো আছে, তো ত্রিপুরা সরকার আরও ভালোভাবে বলতে পারবেন যেরকম সব হোটেলেই যারা আবাসিক আছেন তাদের এরকম আবার কোভিড পরীক্ষা করা হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে নির্দিষ্টভাবে 23 জনের একটা টিম তাদের এই নতুন করে পরীক্ষা, এটা স্বৈরতান্ত্রিক মানসিকতার একটা চূড়ান্ত নিদর্শন। এখন হিটলার মুসলিনিরাও একই ধরনের কারবার করতেন, ট্রেন্ডটা একই রকম। এবং মলয়দা যে কথা বললেন যে এখানে বামপন্থীদের সরকার ছিল, আমি নিজে বামপন্থী রাজনীতি করতাম, দীর্ঘ সময় ত্রিপুরায় এসেছি। এখানে লেনিনের মূর্তি, সেই মূর্তিও নতুন সরকার আসবার পর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের, আসলে আমাদের দেশে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ডায়লগে বিশ্বাস করেন না। গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডায়লগ। আপনারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা কেউ বলতেই পারবেন না, কেউই ভারতবর্ষে দেখেননি যে প্রধানমন্ত্রী কোনো ডায়লগে অংশগ্রহণ করছেন। উনি শুধু মনোলগে আছেন, একতরফা বলেন, কোনো প্রশ্ন নেন না। এবার এখানে যে পরিস্থিতি যা তৈরি হয়েছে, আমরা আমাদের রাজ্যে দেখেছি দুর্ভাগ্যজনকভাবে, পঞ্চায়েত নির্বাচন থেকে দেখেছি যে রাম এবং বামের মিশে যাওয়া এবং কিভাবে একত্রিত হয়ে তৃণমূল বিরোধী একটা অবস্থান, দুর্ভাগ্যজনকভাবে একসঙ্গে বামপন্থীদের পতাকা, CPIM এর পতাকা, বিজেপির পতাকা উঠতে দেখা গেছে, একসঙ্গে দেওয়াল লিখন হয়েছে। তার ফলাফল বাংলার মানুষ এবারের নির্বাচনে পরিষ্কার করে দিয়েছেন। ত্রিপুরাতেও বামপন্থীরা স্বাভাবিকভাবে যা পরিস্থিতি, একের পর এক নির্বাচন, এটা পরিষ্কার যে বামপন্থীদের এখানে কোনো ভবিষ্যৎ নেই। আর বিজেপির সরকার যেভাবে এখানে সরকার পরিচালনা করছেন, এই অটোক্রেসি বা স্বৈরতান্ত্রিক মনোভাবের চূড়ান্ত এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই ধরনের ঘটনা, এই যে আইপ্যাকের টিম, এরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করেন। কোথাও যে ঘটনা ত্রিপুরায় ঘটেছে, এরকম ঘটনা গোটা ভারতবর্ষের কোনো জায়গায় দেখতে পাওয়া যায়নি যে ঘটনা এখানে ঘটল। এটা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর একটা ঘটনা। গণতান্ত্রিক ব্যবস্থা এটা চলতে পারে না। আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। এখন মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানেন, যেটা ভলতায়ারের বিখ্যাত উক্তি আর কি, গণতন্ত্রের অন্যতম মূল কথা। তা এই যে কণ্ঠরোধ করবার প্রচেষ্টা কিছুতেই মানুষ মেনে নেবেন না। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কারণ এখানে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে, বামপন্থীদের ওপর মানুষের আস্থা নেই। স্বাভাবিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই হচ্ছে বিকল্প। এবং বাংলার নির্বাচন, এটা মনে রাখতে হবে, গোটা দেশে বিজেপির বিজয় রথ থমকে গেছে বাংলায় এসে, বর্গীদের আক্রমণ থমকে গেছে বাংলায় এসে। বাংলার নির্বাচন এটা প্রমাণ করেছে যে গোটা দেশে বিজেপি বিরোধী লড়াই, সেই লড়াইয়ের সংগ্রামের বর্ষা ফলক হচ্ছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশ জোড়া যে কৃষক আন্দোলন, CPIM যাই বলুক, হান্নান মোল্লার মতো নেতারা যাই বলুন, ওই কৃষক আন্দোলনের মূল নেতা টিকায়েত সাহেব, তিনি কলকাতায় এসে জননেত্রীর সাথে দেখা করে সাংবাদিকদের বলেছেন বিজেপিকে ঠেকাতে গেলে একমাত্র ভাইয়েবল অল্টারনেটিভ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই অল্টারনেটিভটা তো শুধুমাত্র কথার মধ্যে দিয়ে হয় না, কাজের মধ্যে দিয়ে। বাংলায় গত 10 বছরে যে ধরনের কাজ হয়েছে, দুজন মন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, সেই কাজের ভিত্তিতেই বিকল্প। এবং সেই এখন আমাদের জননেত্রী তিনি দিল্লিতে আছেন, একের পর এক বিরোধী নেতারা তার সঙ্গে দেখা করছেন।
আমরা মনে করি যে বাংলার নির্বাচন থেকেই লড়াইটা শুরু হয়ে গেছে। বিজেপিকে উৎখাত করবার লড়াই, 23-এ ত্রিপুরাতে উৎখাত করবার লড়াই, 24-এ দেশ জুড়ে উৎখাত করবার লড়াই, এবং এই লড়াইয়ের একমাত্র বিকল্প হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যার সর্বময় নেত্রী হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা আস্থাশীল যে ত্রিপুরার মাটিতেও তৃণমূল কংগ্রেসের জয় পতাকা উড়বে। আর এই ধরনের, আমি আরেকবার যে কথা বলে শেষ করতে চাই, এই ধরনের স্বৈরতান্ত্রিক আক্রমণ যত ধারালো হবে, মানুষের প্রতিবাদ আর প্রতিরোধ হবে তত শানিত, কেননা ভবিষ্যৎ মানুষেরই। ধন্যবাদ। আপনারা আমরা আসছি হ্যাঁ, আমি বলছি, সব বলছি। আমি 2 মিনিট পরে আমরা আমাদের সাংবাদিক বৈঠক শেষ করব, তারপর আপনাদের থেকে কিছু প্রশ্ন আমরা নেব, তখন আমরা উত্তর দেবো। আমি আসবো আপনাদের কাছে। সেটা হচ্ছে যে যেটা মলয় ঘটক স্যার বলেছেন, আমার ভাতৃপ্রতিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমি আবার এই একটা কথা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হচ্ছে এই যে উদ্বেগ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে পাঠিয়েছেন, যে কনসার্ন, যে চিন্তা বা যে ধিক্কারের ভাষা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এই ঘটনার প্রতিবাদে জানিয়েছেন, আমরা শুধু বলতে পারি ত্রিপুরা রাজ্যবাসীর কাছে মনে রাখবেন, এই সেই জননেত্রী যিনি তার রাজনৈতিক যে জীবনের যে সংগ্রাম, যে প্রো পিপল স্ট্যান্ড, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সরে আসেননি। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেশের একমাত্র রাজনৈতিক ব্যক্তি যিনি 3বারের মুখ্যমন্ত্রী, 6বারের সাংসদ এবং 2বার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই রকম রাজনৈতিক জীবনের এবং লড়াই যে কোটি গণ আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়েছেন, সেটা 21শে জুলাই বলুন, সেটা কেশপুর বলুন, সেটা নন্দীগ্রাম বলুন, সেটা সিঙ্গুর বলুন, এতগুলো গণ আন্দোলনের ইতিহাস এই মুহূর্তে ভারতবর্ষের কোনো নেতা নেত্রী নেই। আমরা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা বিকল্প হিসেবে, বিজেপির বিকল্প হিসেবে আপনাদের সামনে একটাই রাস্তা খোলা, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা, তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাস্তা। গোটা ভারত আজকে মমতার দিকে তাকিয়ে আছে। আসন্ন 23-এর নির্বাচনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রার্থী, যারা জনমানসে যাদের স্বচ্ছ ভাবমূর্তি, সেই প্রার্থী আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এবং নেত্রী নিজে বলেছেন তিনি ত্রিপুরাতে তিনি আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো এর মধ্যেই উনি আসবেন, আমাদের আগে উনি পাঠিয়েছেন। ফলে আমার ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা সর্বান্তকরণে বিজেপি বিরোধিতার রাস্তায় একটাই প্ল্যাটফর্ম নিন, একটাই পাঠাতনে আসুন, সেই পাঠাতনের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবার আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন, এক এক করে প্রশ্ন করবেন, দয়া করে সবাই মিলে যদি একসঙ্গে করেন। দেখুন, আমরা তো কেউ জ্যোতিষী নই, কিন্তু আমার মনে হচ্ছে যে গোটা ভারতবর্ষে, মলয়দা এটা আরও ভালো বলতে পারবেন, কিন্তু গোটা ভারতবর্ষের রাজনৈতিক যে অভিমুখ এখন বিজেপি বিরোধিতার সুর গোটা রাজ্যে বেজে গেছে। কৃষকরা রাস্তায়, শ্রমিকরা রাস্তায়, মধ্যবিত্তের নাবিশ্বাস উঠছে। প্রতি মুহূর্তে মুখে বলছে জয় শ্রীরাম, আর প্রতি মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে, জ্বালানি গ্যাসের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে, যেভাবে ব্যাংকে সুদ কমছে, যেভাবে পোস্ট অফিসে সুদ কমছে, মধ্যবিত্তের নাবিশ্বাস উঠে গেছে। গোটা ভারতবর্ষ জুড়েই মানুষ বুঝতে পারছেন যে ধর্মীয় মেরুকরণের তাস খেলে আর দিনের পর দিন এই যে মানুষকে এরকম একটা চাঁতা কলে বন্দি রেখে দম বন্ধ করা অবস্থায় এইটা চলতে পারে না। বিজেপি বিরোধিতা সুর বেজে গেছে, এবং বিজেপি বিরোধিতার যদি কোনো বিকল্প মুখ থাকে, আমরা যা বুঝছি বা বিভিন্ন রাজনৈতিক সমীক্ষকরাও বলছেন, আমি তো একটু আগেই বললাম যে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। কেননা তার যে রাজনৈতিক জীবনের পুঁজি, এতগুলো গণ আন্দোলনের ইতিহাস, তিনি 2বারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, 6বারের সাংসদ, 3বারের মুখ্যমন্ত্রী। এ ভারতবর্ষে আর কে আছেন? মমতাদি ছাড়া আপনি এর বিকল্প কোনো নাম আপনারা দেখাতে পারবেন? 3বার কেন্দ্রীয় মন্ত্রী, আর কে আছে? আমার মনে হয় কেউ নেই। তো সেটা আমরা তৃণমূল সদস্য হিসেবে কথা বলতে পারি না। তবে আপনারা যে প্রশ্ন করছেন, প্রশ্নের মধ্যেই হয়তো ব্যাজস্তুতির মতো তার উত্তর লুকিয়ে আছে। এখানে এগুলো তো আমাদের বলার সময় আসেনি। আমরা এটা একটা রাজনৈতিক জায়গা প্রতিবাদ করতে এসেছি। প্রতিবাদের মধ্যে থেকে আমাদের সর্বত্র যেখানে হয়েছে, যে আন্দোলনের মধ্যে থেকে মুখ উঠে আসে। আমরা পশ্চিমবঙ্গেই থাকবো। এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গ ত্রিপুরা তৃণমূলের নেতৃত্ব দেবেন স্থানীয় ভূমিপুত্ররাই। স্যার, প্রথমে আপনাদের শুভেচ্ছা, আপনাদের পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জয়। তারপরে আমরা জানতে চাইবো, আইপ্যাককে আমরা যেভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনে আপনাদের সাথে কাজ করতে দেখেছি, আমরা কি ত্রিপুরাতেও ঠিক একইভাবে আপনাদের তৃণমূলের হয়ে কাজ করতে দেখব? দেখুন, একটা সংস্থা একটা
যে কোনো রাজ্যে গিয়ে কাজ করতে পারেন। মনে রাখবেন যে এই আইপ্যাক সংস্থা কিন্তু একসময় বিজেপির হয়েও কাজ করেছে, এবং এখনো পাঞ্জাবে কংগ্রেস হয়ে কাজ করছেন। তো এটা আমার মনে হয় যে গণতন্ত্র এটা হতেই পারে। তাই কোনো রাজ্যে এইভাবে কোনো মানুষদের এইভাবে আটকানো হয়নি। তো এটা কি করে হয়, কি করে সম্ভব হয়? অন্ধ্রপ্রদেশের জগন রেড্ডির হয়ে কাজ করেছে। আমাদের রাজ্যে তো অন্যান্য আগের বিধায়ক যারা ছিলেন, আপনি একবার করেছেন, ওনাকে করতে দিন। 1999 সাল থেকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস চেষ্টা করে আসছে, কিন্তু কনসিস্টেন্সি নয়। যখনই ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট ভালো করেছে তখন তৃণমূল বুধবুধের মতো উঠেছে, আবার পিছিয়েও গেছে। এবার পার্থক্যটা কি? দেখুন, যদি এইভাবে দেখেন তাহলে এই 34 বছরের যে লেফট, যে পশ্চিমবঙ্গে যে লেফট ইতিহাস, সেখানে বারে বারে তৃণমূল কংগ্রেস কিন্তু যখন 98 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয় তখন কিন্তু প্রথমবারই ক্ষমতায় চলে আসতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক যে সুদীর্ঘ ইতিহাস, গণ আন্দোলনের ইতিহাস, তারপর একটা সময় এসছে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র মুখ হিসেবে ভেবেছেন, একমাত্র বিকল্প হিসেবে ভেবেছেন, বাম বিরোধী লড়াইয়ের মুখ হিসেবে। তা এখানে হয়তো এক দুবার ঠিকই বলেছেন আমরা এখানে নির্বাচনে ব্যর্থ হয়েছি, কিন্তু সে ব্যর্থ থেকে আমরা কখনো সরে যাইনি। গণতন্ত্রের জয় আছে, হার আছে। তা এই ধরনের লড়াইয়ের মধ্যে থেকে মাথায় রাখতে হবে এখন এই ত্রিপুরার নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, আন্দোলন, তার প্রশাসনিক মুখ, তার পশ্চিমবঙ্গে অভূতপূর্ব উন্নয়ন, এর পাশাপাশি উঠে এসছে আমাদের নতুন রক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনকে দেখার ক্ষমতা। এই যে সাংগঠনিক তার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু 23-এর নির্বাচনে সেটা চুঁইয়ে পড়বে। আমার মনে হচ্ছে সেই ভয় থেকেই, এই তৃণমূলের এই জোড়া ফলার প্রতি ভয় থেকেই হয়তোবা রাজ্য সরকার এই আশ্চর্য কাণ্ডটি ঘটালেন। একজন পশ্চিমবঙ্গের একটা রক্তক্ষয়ী নির্বাচনের সাক্ষী হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাঠগড়ায় দাঁড়িয়েছে এবং আপনি বলুন, বলে দেবেন। পশ্চিমবঙ্গে বিরোধীদের প্রচন্ড রকম অত্যাচারের অভিযোগও আপনারা অভিযুক্ত। এ বিষয়ে আপনারা এখানে শুনুন, আমি বলি, হ্যাঁ ত্রিপুরাতে এই প্রশ্নের সঙ্গে যদি কারোর কোনো অ্যান্সিলারি কোশ্চেন থেকে করে নিন তাহলে মোবাইলে মিলিয়ে করে দেবে। ত্রিপুরাতে পোস্ট পোল ভায়োলেশন যা হয়েছিল, আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যে হয়নি। ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যে হয়নি। পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বাস করে, আর ত্রিপুরাতে 20 ভাগের 1 ভাগ। কিন্তু তার মধ্যেও যে মানুষ খুন হয়েছিল, যত বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিংবা তালাবন্ধ করে দেওয়া হয়েছিল, যেভাবে অত্যাচার হয়েছিল এবং কন্টিনিউয়াসলি অত্যাচার চলছে। 2018 নির্বাচনের প্রেক্ষিতে বলছি না, 18 নির্বাচনের প্রেক্ষিতে, 18 পরে সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য রয়েছে কি আপনাদের কাছে? আমাদের কাছে আছে। পরিমাণ খুন হয়েছে? হ্যাঁ, যদি একটু দিতেন তাহলে ভালো। আমি এখানে আনিনি, আপনি আসুন, আমি দিয়ে দিচ্ছি। কারণ কেন আমরা দেখতে পেলাম, আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছি যে হিউম্যান রাইটস কমিশন যখন ভিজিট করতে গেছে সেখানে তাদেরকে খেলানো হয়েছে, তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে। তারা সাংবাদিকদের শুনুন, এগুলো একদমই সত্য নয়। প্রচন্ডভাবে আশঙ্কা প্রকাশ, এগুলো একদমই সত্য নয়। এই রিপোর্টে আজকেই কোর্টের কাছে একটা হলফনামা বেরিয়েছে। শুনুন, এই রিপোর্টে দুজন আমাদের নেতা, একজন মন্ত্রী এবং একজন বিধায়ক, তাদের নামও দেওয়া হয়েছে, কিন্তু তাদের নামে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল কেস নেই। ঠিক আছে, তাদেরকেও গুন্ডা বলে হিউম্যান রাইটস কমিশন রিপোর্ট দিয়েছে এবং সেই হলফনামাতে দেওয়া আছে যে হিউম্যান রাইটস কমিশনের যে টিম তৈরি হয়েছে তার মধ্যে বেশিরভাগ মানুষই বিজেপির সঙ্গে সরাসরি যোগ আছে। এবং এর সঙ্গে আরেকটা আপনাদের একটা বিকল্প একটা ছোট তাদের উদাহরণ দিই। টুইটার অ্যাকাউন্টে, বিজেপির টুইটার, এই নির্বাচনের পর পশ্চিমবঙ্গে একটা জায়গা কি দেখাতে পারবেন যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমাদের জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা, বিজেপি দলের প্রতিষ্ঠাতা, তার কোনো মূর্তি ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে? একটা কোনো মূর্তিকে কালিমালিপ্ত করা হয়েছে? একটা যদি দয়া করে দেখান, এটা তো আপনারা দেখাতেই পারেন গণমাধ্যমের লোক হিসেবে। একটা শ্যামাপ্রসাদ, এতগুলি মূর্তি আছে, একটা মূর্তি ভাঙা হয়েছে? একটা প্রশ্ন, আপনারা 2000 পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির নেতৃত্বকে বহিরাগত বলেছেন। এখন যদি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে এসে আপনারা তৃণমূল কংগ্রেসের প্রচার করেন, ঠিক একই অভিযোগ কি আপনাদের ক্ষেত্রে করবে? আমরা প্রশ্ন, এই রাজ্যে কি সংগঠন বলতে কিছু আছে? আপনাদেরকে বহিরাগত বলেছেন? হ্যাঁ, সরি, মানে এই রাজ্যে কি সংগঠনকে এমন ভাবে তৈরি করা যাবে এই 1.5 বছরে যারা নিজেরা বহিরাগতদের সহযোগিতা ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? এই দুটোই খুব ভালো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বহিরাগত বলা হয়েছিল,
যে সেটা হচ্ছে যে তারা এসে একটিও বাংলা শব্দ ব্যবহার করতেন না বলে বলা হতো। তারা যখন রাজনৈতিকভাবে বিজেপির নেতারা বাংলায় আসতেন অন্য রাজ্য থেকে, তারা একটিও বাংলা বলতেন না, বাংলা বলাটাকে পছন্দ করতেন না, এবং বাঙালি এবং বঙ্গদেশ, বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা এ ধরনের এক সম্পর্কে বৈরিতা জানাতেন। আমাদের হিন্দি ভাষা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা হিন্দি ভালোবাসি, আমরা বাংলাও ভালোবাসি, আমরা তামিলও ভালোবাসি, তেলেগুও ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনীতিতে যারা আছেন তারা, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি তিনি প্রধানত সমন্বয়ের রাজনীতি করেন, তিনি ইনক্লুসিভ রাজনীতি করেন, তিনি সবাইকে নিজের রাজনীতির ভেতরে অভ্যন্তরে আঁটিয়ে নিতে চান। এখন কথা হচ্ছে যে যদি বিজেপি আমাদের বহিরাগত বলে, তা আমাদের কি ভাষা, আমাদের কি বাংলা নয়? আমরা কি অন্য কোনো ভাষা বলছি? এই যে ভাষাটা বলছি, কি অর্থে আমাদের বহিরাগত বলছি? তাহলে কি ত্রিপুরা সংস্কৃতি এবং বঙ্গ সংস্কৃতি এবং যে রবীন্দ্রনাথকেও কি তারা বহিরাগত বলবেন? রবীন্দ্রনাথ কি তারা, বা রবীন্দ্রনাথের যে নদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর একসময় ঘন ঘন ত্রিপুরায় আসতেন, তিনি কি তাহলে বহিরাগত ছিলেন? অর্থাৎ বাঙালি বা বঙ্গ সংস্কৃতির সঙ্গে যুক্ত যিনি রঘুপতির স্রষ্টা, যিনি নক্ষত্র রায়ের স্রষ্টা, যিনি গুণবতীর স্রষ্টা, তাহলে তো গোটা বাঙালি জাতিটাই হচ্ছে বহিরাগত। এটা আমার মনে হয় বিজেপির নেতারা, যে বাঙালি নেতারা এখানে বলছেন, তারা বিজেপি করতে গিয়ে তাদের বঙ্গজাতি, বাঙালির ইতিহাস, ত্রিপুরার ইতিহাস এবং এই গোটা এই জেলার ইতিহাস, এই 8টি ডিস্ট্রিক্ট জেলা অধ্যুষিত যে রাজ্য, সে রাজ্যের ইতিহাস আসলে তাদের বিস্তৃত হয়েছে। তারা ত্রিপুরার ইতিহাসই ভালো করে জানেন না। নাগপুর ভবন বা হেডগোয়ার ভবনের সেবা করতে গিয়ে বাংলা এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে তারা যোগসূত্র হারিয়ে ফেলেছে। না, এর সঙ্গে না একটা পয়েন্ট হচ্ছে এই কথাটা, এক মিনিট। ধরুন আপনাদের প্রতিবেশী রাজ্য আসামে বিজেপি সরকার গতবার ক্ষমতায় আসবার পর 25শে বৈশাখ ছুটি ক্যান্সেল করে দিল। মাননীয় বিপ্লব কুমার দেব বা বিজেপির কোনো নেতা তার প্রতিবাদ করেছেন? যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সরকার রবীন্দ্রনাথের বদলে, রবীন্দ্রনাথকে পছন্দ নাই হতে পারে, হয়তো রবীন্দ্রনাথের থেকে যোগী আদিত্যনাথ বা রামদেবের লেখার গুরুত্ব অনেক বেশি, এই নিয়ে কি ত্রিপুরার মানে বিজেপির নেতৃত্ব বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী একটা কথা কেউ ব্যবহার করেছেন? সুব্রমণিয়াম স্বামী দেশের জাতীয় সঙ্গীত বদলে দেওয়ার কথা বলছেন, একজনও কেউ শুনেছেন যে বিজেপি এর গোটা ঘটনার প্রতিবাদ করেছে? রবীন্দ্রনাথ একটা জাতির নাম, ওরা সেই জাতিকেই বিশ্বাস করেন না স্বাভাবিকভাবে। আর ব্রাত্যদা বলেছেন যে বহিরাগত প্রশ্নটা কোথায়, যে আমাদের রাজ্যে এসে বাংলা জয় করতে চাইছেন, বাংলা জয়ের প্রেস রিলিজ হচ্ছে হিন্দিতে। আমাদের আপত্তিটা সেইখানে। এই রাজ্যে কি সাংগঠনিক শক্তি 1.5 বছরে বাড়ানো যাবে, সেই জায়গায় পৌঁছানো যাবে? আমরা তো আশাবাদী, এটা উত্তর দিন। আগামী দিনে ত্রিপুরার নেতৃত্ব ত্রিপুরাবাসীরাই দেবেন। স্যার, এটা প্রশ্নকে বলতে চাই যে আপনারা কি একাই লড়বেন নাকি পুরো আঞ্চলিক দলের সাথে? পরবর্তীকালে যেরকম সিচুয়েশন হবে সেরকম হবে। একটা বিষয় জানতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে একটা প্রধান মুখ হওয়ার চেষ্টা করছেন এবং তিনি বারবার বলছেন যে নির্বাচনের অনেকটা আগে। শুনুন, চেষ্টা করছেন না, এটা করছেন না, এই কথা আপত্তি জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে ভারতবর্ষের বিরোধীদের প্রধান মুখ। আচ্ছা, তাহলে উনি বলছেন একটা আগে থেকে একটা মুখ তৈরি করা, অর্থাৎ মোদির বিরুদ্ধে একটা মুখ তৈরি করতে হবে। আর ত্রিপুরাতে আর 1.5 বছর, প্রায় 1.5 বছর সময়, এই জায়গায় দাঁড়িয়ে এখন এখানেও নিশ্চয়ই তৈরি হবে। আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আপনারা এতদিন এখানে বিশিষ্ট সংবাদ মাধ্যমে আছেন, এখানে যিনি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার 1 বছর আগে তাকে আপনারা কজন চিনতেন? এটা জানতে চাইছেন। উনি তো এখানে থাকতেন। তো সেটাই তো বলছি। তাহলে এইভাবে যেভাবে ওনারা করেছেন, কিন্তু আমাদের এখানে মনোনীত হবে না, আন্দোলনের মধ্যে দিয়ে, স্বচ্ছ ভাবমূর্তির মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে এবং সাংগঠনিক বুনিয়াদ তৈরি করার মধ্যে দিয়ে আমাদের এখানে মুখেরা উঠে আসবে। সরি, হ্যাঁ, না, আমাদের এরকম কিছু ঠিক নয়। আর আমরা এগুলো বলার অধিকারীও নই। হ্যাঁ, প্রশ্নটা বলুন। যেহেতু একজন করলে ভালো হয়। আইপ্যাকই কি তৃণমূলের ভরসা? কারণ যে ঘটনার জন্য আপনারা এসেছেন, ঋতব্রত বাবু উল্লেখ করেছেন যে আইপ্যাক কোনো রাজনৈতিক দল নয়। তো এই তড়িঘড়ি আপনাদের এটা ছুটে আসা, তাহলে কি আইপ্যাকের ওপরেই ভরসা করে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে রাজনৈতিক জমি তৈরি করার চেষ্টা করছে? আইপ্যাক কাজ করছে পশ্চিমবঙ্গে, আইপ্যাক কাজ করছে তামিলনাড়ুতে, আইপ্যাক কাজ করছে পাঞ্জাবে, আইপ্যাক কাজ করছে আগরতলায়, ত্রিপুরায়। আমরা তো অন্য কোনো রাজ্যে যাইনি। এখানে আসতে হলো কেন? কেন এই 23 জনকে এরকম অগণতান্ত্রিকভাবে কোভিড প্রত্যেকের নেগেটিভ রিপোর্ট আসা সত্ত্বেও একটা হোটেলে কার্যত অবরুদ্ধ করে রাখা হলো?
আমরা তো এই অগণতান্ত্রিক জায়গা থেকে আমাদের স্বৈরাচারী মনোবৃত্তির বিরুদ্ধে কণ্ঠস্বর তোলার জন্য আমরা এখানে এসেছি এবং সেই জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলছি। স্যার 2018-এর আগে কংগ্রেস থেকে বেশ কয়েকজন এমএলএ আপনাদের পার্টিতে গেছে 18 সালে, কিন্তু আপনারা ওদের ধরে রাখতে পারেননি। ওয়াজ ইট এ ফেলিয়ার ইন ইওর পার্ট অলসো? আমি তো আপনাকে বললাম যে নির্বাচনে কোনো একটা হার বা একটা জয় দিয়ে এটা কিছু বিচার হয় না। আপনাদের পশ্চিমবঙ্গের ইতিহাস মনে রাখতে হবে। তৃণমূল কংগ্রেস সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার লড়াই করেছেন। 98 সালে এই দল তৈরি হয়েছে, ক্ষমতায় এসেছে 2011 সালে। মাত্র 13 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার ফলে ত্রিপুরায় আমরা আগে একটা দুটো ইলেকশনে হারতেই পারি, ঠিক আছে, কিন্তু তার মানে আমরা এটা কিন্তু আমরা লড়াইয়ের মাটি থেকে সরে যাইনি। এবং মানুষ বুঝতে পারছেন যে বিজেপি বিরোধিতার গোটা ভারতবর্ষের মতো ত্রিপুরাতেও যদি কোনো মুখ থাকে তা মমতা বন্দ্যোপাধ্যায়, তা হচ্ছে তৃণমূল কংগ্রেস। No, we have no regret. We have no regret. As because as we said, this is a part of democracy. Whatever you can win or you can defeat. আমরা গণতন্ত্রকে সম্মান করি, গণতন্ত্রকে মর্যাদা জানাই। তৃণমূলের যে বিধায়করা এখন বিজেপিতে চলে গেছে, ওরা যদি ফিরে আসে, আপনারা যদি গণতান্ত্রিক হন ভালো হন, একজন যদি প্রশ্ন আমাদের পার্টির ইন্টারনাল ব্যাটার, আমাদের পার্টির ইন্টারনাল ব্যাটার, কে পার্টিতে থাকবে কে পার্টিতে থাকবে না, কাকে নেব কাকে নেব না, এটা সর্বোচ্চ স্তর ঠিক করে। এটা তাছাড়াও এটা পার্টির ইন্টারনাল ম্যাটার, নট টু বি ডিসক্লোজ বিফোর দি প্রেস। ওকে, মানে জনগণকে জানাতে চাইছেন না? জনগণকে কেন জানাতে চাইবেন? যেদিন যদি কাউকে দেওয়া হয় অটোমেটিক্যালি জনগণ জানবেন, লুকিয়ে লিখতে নেওয়া যায় না। ইন্টারনেট বলে প্রেসকে জানাতে চাইছেন না, মানে জনগণকে জানাতে চাইছেন? আমাদের পার্টির কি স্ট্র্যাটেজি সে তো আমরা প্রেসকে বলতে পারি। সেটা বললো আপনি প্রশ্ন উত্তর নাই দিতে পারেন। না, আমাদের তো এখানে ডায়লগ হচ্ছে, মনোলগ নয় তো। আমরা তো মনোলগে বিশ্বাস করি না, এখানে তো ডায়লগ হচ্ছে, ডায়লগ গোয়িং অন। আমার বক্তব্য আমাদের দলের, শুনুন, তা নয় আমাদের দলের, আমি বলি 100 বার, যেমন উনি যখন প্রশ্ন করলেন যে ওই যে হিউম্যান রাইটস কমিশন, বলে দিই, আপনার 100টা প্রশ্নের 100টারই আমরা উত্তর দিয়েছি। আমি তো বলছি, কিন্তু আমাদের দলে, আপনি দেবেন না, কিন্তু আমাদের, আপনি কেন ইম্পোজ করছেন কেন? আপনি না বলছেন কেন? আমাদের চাইছেন, উনি তো চাইছেন, আমি তো বলছি জিতছেন, আমি তো উত্তর দিচ্ছি, আপনি ইম্পোজ করছেন কেন? আমাদের এই তো বলছি না চান, আপনি বলছেন যদি না চান, উনি তো চাইছেন উত্তর দিতে। দেখুন, কোনো কিছু নিরপেক্ষ হয় না পৃথিবীতে, নিরপেক্ষ বলে কিছু হয় না। ওই যে প্রশ্নটা এলো না এনএইচআরসির রিপোর্টে যিনি এসছিলেন মানে ওই টিমের মধ্যে, তার টুইটার হ্যান্ডেলটা দেখুন। তিনি বিজেপির যে কত বড় স্তরের নেতা, তাকে কিভাবে ওখানে পলিটিক্যালি রিহ্যাবিলিটেট করা হয়েছে সেটা দেখতে পাবেন। রিপোর্টটা কিন্তু আর দুটো প্রশ্ন নেব, দুটো আমরা একটু ওদের সঙ্গে দেখা করতে যাবো। সিপিএম, দেখুন, আমরা এখনো মনে করি যে সিপিএম বামপন্থা একটি গুরুত্বপূর্ণ ইডিওলজি ভারতবর্ষেও, পশ্চিমবঙ্গে এবং হয়তো বা পৃথিবীতে। কিন্তু বামপন্থার এক ধরনের ক্ষয় দেখা দিচ্ছে, গোটা পৃথিবী জুড়েই ক্ষয় দেখা দিচ্ছে। কিন্তু আগে আমাকে যদি কথা বলতে না দেন তাহলে, হ্যাঁ, এক করে যদি উত্তর প্রশ্ন করেন ভালো হয়। তো ত্রিপুরার মানুষ বুঝতে পেরে গেছেন যে বিজেপির প্রধান মুখ হিসেবে বামপন্থা এখানে থাকতে পারে না, বিরোধী হিসেবে। পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন নির্বাচনে বামপন্থীদের মানুষ হাতে শূন্য দিয়েছে, গোল্লা দিয়েছে, এবং ত্রিপুরাতেও এটা তাই হতে যাচ্ছে। এবং মানুষ এটা বুঝতে পারছেন যে এই বিজেপি বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইতে একমাত্র মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি আগেও বলেছি, সেখানে আমি বামপন্থীদের কাছে বা আমি ত্রিপুরার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে বা এখানকার যারা বামপন্থীরা শক্তি আছে তাদের আমরা বলবো যে পশ্চিমবঙ্গের বামপন্থীদের মতো ভুল করবেন না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ট্রু পিপল লিডার, ট্রু প্রো পিপল লিডার, মানুষের নেতা। বামপন্থা মানে যদি হয় মানুষের, মেহনতি মানুষের পক্ষে থাকা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ আর গোটা ভারতবর্ষে কেউ নেই। ফলে তারা যেন পশ্চিমবঙ্গের মতো ভুলের পুনরাবৃত্তি না করে তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে। আমি অন্তত ব্যক্তিগতভাবে এইটা চাইবো। এই প্রসঙ্গে আমাদের প্রাক্তন সাংসদ কিছু বলতে চাইছেন। দেখুন, বামপন্থার ইজারাটা সিপিআইএম এর কাছে নেই। আমরা আমাদের রাজ্যে বাংলায় দেখেছি যে সিপিআইএম সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড থেকে এই নির্বাচনে স্ট্যাম্প পেপারে পরিণত হয়েছে।
এখন বামপন্থা এবারের নির্বাচনে যদি বাংলার নির্বাচন দেখা যায়, ভোটের প্যাটার্ন যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে বহু মানুষ যারা গত নির্বাচনেও বামপন্থীদের ভোট দিয়েছেন তারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, কারণ তারা মনে করেছেন যে বিজেপিকে ঠেকাতে বামপন্থীরা পারবে না, যে কারণে তারা সরাসরি বামপন্থীদের সেই ভোটগুলো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছে, তৃণমূল সেই ভোটগুলো পেয়েছে। আর আমি আবারও একটা কথা বলছি যে আমি যদি মনে করি যে বামপন্থার ইজারাটা আমার কাছে, আমি রবার স্ট্যাম্প দিলে, আমার রবার স্ট্যাম্প হলেই তবে হচ্ছে আমি কেউ বামপন্থী, আর আমার রবার স্ট্যাম্প না থাকলে কেউ বামপন্থী নন, তো সেটা আলিমুদ্দিন স্ট্রিট হোক কি মেলার মাঠ হোক, এই ভাবনাটা যদি থাকে তাহলে হচ্ছে ওই সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড, সেখান থেকে স্ট্যাম্প হওয়া এবং তারপর আর খুঁজে না পাওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকবে, সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। উনি কি যারা বলছিলেন, না উনি কি যারা বলছিলেন, আপনারও বামপন্থী তাহলে মমতা ব্যানার্জির থেকে বড় বামপন্থী নেই তো কেউ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সব থেকে বড় বামপন্থী, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমিও তাই মনে করি। ডক্টরবাবু, আপনি লেনিনের মূর্তি ভাঙার কথা বললেন। পশ্চিমবঙ্গে দেখা গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টা, পাশাপাশি সে তো বহু আগে। একটা প্রশ্ন, সে তো বিজেপি ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছি, কি করবো আমরা? আমরা জানতে পেরেছি যে আইপ্যাক সার্ভে করছে ত্রিপুরা, তাদের হয়ে আপনাদের হয়ে করছে নাকি অন্য কোনো সার্ভে? সেটা আমি বলতে পারবো না। একটা সমীক্ষা সংস্থা সার্ভে করতে এসছে। প্রথম কথা কাদের হয়ে করতে এসছে, একটা এখানে প্রথম কথা তারা একটা সার্ভে করতে চায়, কাদের হয়ে করছে কি না করছে এগুলো তো পরের ধাপ। আগে তাকে সার্ভেটা করতে দিন, তারপর তো আমরা তিনি নিয়ে কথা বলবো। করছে না করছে না? আগে না না, তৃণমূল কংগ্রেসের হয়ে সার্ভেটা যদি করে অসুবিধে কোথায়, যদি করে তাতে অসুবিধে কোথায়? কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কোনো অফিসিয়াল কোনো খবর নেই যে আমাদের হয়েই করছে। না না বলছি, আমাদের কাছে খবর নেই, সত্যিই নেই। একটা প্রশ্ন, যেরকম ভাবে 2018 আগে আমার কাছে আমি জানি পাঞ্জাবি যে করছে, এই যে বললেন মলয়দা, আমি জানি না, তবে সার্ভেটা থেকে বিজেপি আতঙ্কিত, এটা তো বোঝা যাচ্ছে। ব্রতবাবু 2018 আগে যে রকম ভাবে তৈরি বিধায়ক আপনারা নিয়েছিলেন, 23-এর আগেও কি এই ধরনের কোনো সম্ভাবনা রয়েছে? আরো একটা চমক, কিছুদিন আগে মানে 2018 আগে তৃণমূল নেত্রী এসে বলেছিলেন অর্ধেকটা রুটি পশ্চিমবঙ্গ খেলে অর্ধেকটা ত্রিপুরা খাবে, তারপর আর রুটি দেখা পাওয়া যায়। মানে মানুষ কি করে ভরসা করবে যে এইবারও আপনারা থাকবেন? দেখো, ত্রিপুরাতে 2018-তে তো আমরা ক্ষমতায় আসি, এর আগে যখন আস্থা বলে একটি বলি, কিন্তু 2011 থেকে 2021 এই সময়টায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যে উন্নয়ন করেছেন, তিনি তো একটা রাজ্যের থেকেই রিসোর্স থেকেই করেছেন। ত্রিপুরাতে কিন্তু সেটা হয়নি। বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল তখনও হয়নি এবং এই সময়ও হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের একটা মুখ। আজকে পশ্চিমবঙ্গে গেলে তারা হয়তো 2-4-5 বছর আগে গেছেন, আজকে যদি আবার যান তাহলে দেখতে পাবেন যে কি ব্যাপক উন্নয়ন পশ্চিমবঙ্গে হয়েছে। আজকে উন্নয়নকে দেখেই কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে নিয়ে এসছে। আপনি কি বলছেন? ত্রিপুরার মানুষ এগিয়ে আসবেন উন্নয়নকে দেখে। আর একটাই প্রশ্ন প্লিজ। সেটা কি শুনতে পেলাম? হ্যাঁ, অগণতন্ত্র। হ্যাঁ, আমি তো বলছি আমরা আমাদের কাউকেই নিতে অসুবিধে নেই। ওনাদের বুঝতে হবে, পশ্চিমবঙ্গে ওরা বলতে গেছিলেন, পশ্চিমবঙ্গের বামপন্থীরা, যে কেন্দ্রে বিজেপি হচ্ছে বড় শত্রু, রাজ্যে তৃণমূল বড় শত্রু। হ্যাঁ, এবং এইসব বিজয়মূল ইত্যাদি পরে নিজেরাই রাজ্য সম্পাদক পরে সেটা ভুল স্বীকার করে বলছেন যে এই ধরনের স্লোগান দিয়ে আমাদের ঠিক হয়নি। তাহলে এই বিনাশকালে বুদ্ধিনাশ না করে বা চোর পালালে বুদ্ধি পারে ইত্যাদি প্রবাদকে মান্যতা না দিয়ে আমরা ত্রিপুরার যারা লেফট আছেন তাদের কাছে বলবো, তারা এখন থেকে বুঝুন, তারা বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। বিজেপি যে কত বড় সর্বনাশা সাম্প্রদায়িক ক্ষতিকর শক্তি তারা ইতিমধ্যে রাজ্যের মানুষ হাড়ে হাড়ে বুঝছেন। এবং বামপন্থার লড়াই থেকে যদি চ্যাম্পিয়ন করতে হয় তাহলে আবার বলছি তার সব থেকে বড় মুখের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন। হ্যাঁ, এই তো গোড়াতেই বললাম, অভিষেকবাবু হয়তো কালকেও আসতে পারেন, পরশু আসতে পারেন, আমাদের একটু পরে আমরা জানতে পারবো, কারণ উনি এখন দিল্লিতে, আপনারা হয়তো জানেন। তবে আসছেন, এটা ঘটনা। আমরা আমাদের নেতা আসার জন্য অপেক্ষা করব। নেতা যে মুহূর্তে আসবেন উনি যবে আমাদের বলবেন যে আপনারা এখন চলে যেতে পারেন, তখন আমরা চলে যাবো। হ্যাঁ, পশ্চিমবঙ্গে ইলেকশনের পর যে রকমের ভায়োলেন্স হয়েছে বা আমরা টিভিতে যা দেখতে পেয়েছি,
এবং বিজেপি সেটাকে নিয়ে যেভাবে প্রচারে গেছে তার ফলে একটা প্লেয়ার সাইকোসিস তৈরি হয়েছে যে মহিলারা মলেস্টেশন হয়েছে, গেম রেপ হয়েছে। না না, এগুলো মিথ্যা কথা, এগুলো বাজে কথা। আমি বলছি না যে এগুলো হয়েছে, এরকম এলিগেশন হয়েছে। তো এখন এই যে প্লেয়ার সাইকোসিসটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেটাকে ডিল করার জন্য তৃণমূল কি স্ট্র্যাটেজি নেবে? দেখুন, পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা লিখে নিন। ইলেকশন ডিক্লেয়ার হলে আর আপনি যদি অনুগ্রহ করে এই যে ফিয়ার সাইকোসিস যে হয়েছে ত্রিপুরার মানুষের কারু আপনি বলছেন, সে যদি দুই একটা নাম ঠিকানা ধরে আমাদের দেন, আমরা কথা বলতে পারি, এটার কোনো উত্তর দেওয়ারই দরকার। আপনি নাম ঠিকানা দিন, আমরা তাদের সঙ্গে কথা বলবো, বাড়ি গিয়ে কথা বলবো। ব্রতবাবু, আমার প্রশ্ন যেটা ছিল উত্তর পাইনি। আছে নাম ঠিকানা দিতে পারবেন এই মুহূর্তে কিনা? পরে নিয়ে নিচ্ছি। ব্রতবাবু, তৃণমূল কংগ্রেসের বিধায়করা যেভাবে বিজেপিতে গিয়েছিলেন, ঠিক একই রকম ভাবে বিজেপি বিধায়ককে তৃণমূলে এনে কি পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়ার কোনো সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে? আপনি তো বলছেন যেটা, সেটা হচ্ছে তার মানে যদি এতগুলো, যদি আপনার একটা বাক্যের মধ্যে তিনটে যদি ঢুকলো, এখন উত্তর হচ্ছে যে মামার বাজারে তাকে আমি মাসি বলবো কি না, তার উত্তরটা আমি কি করে দেবো বলুন? এতগুলো যদি তো উত্তর দেওয়া যায় না, সবই সম্ভাব্যতার উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আপনার প্রশ্ন সব সম্ভাব্যতার উপর দাঁড়িয়ে, তাতে এর উত্তর হয় না। এই ধরনের কোনো হোমওয়ার্ক নেই এখন? না, আমাদের এরকম কিছু নেই। মানে যারা তৃণমূলে গিয়েছিলেন ওরা আগে মানে কংগ্রেসের বিধায়ক ছিলেন, হ্যাঁ, তারপরে ওনারা যখন তৃণমূল, আপনারা বারবার অতীতে যেতে চাইছেন। আমি বলছি না, শিক্ষা নিতে, আরে অতীতের আমি তো পশ্চিমবঙ্গের অতীতটাও নিন, আমি বলছি পশ্চিমবঙ্গের শিক্ষাটাও নিন। এটা রেডিমেড এই কারণে যে ওরা- আপনাদের মনে হচ্ছে আমাদের হেরে যাওয়াটা আগের নির্বাচনে সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রেফারেন্স। সেটা নয়, আমি বলছি হ্যাঁ, ওরা বলেছে যে পশ্চিমবঙ্গের যে কেন্দ্রীয় নেতৃত্ব, হ্যাঁ, তাদেরকে কোনো সাপোর্ট দেয় এবং যখন ক্রাইসিসের মুহূর্তেও নেতারা আসেন। আমার প্রশ্নটা অতীতের নয়, এবার যখন আপনারা কেন্দ্রীয় নেতৃত্ব তো পশ্চিমবঙ্গে আছে, তো ত্রিপুরায় যারা তৃণমূল নেতৃত্ব যারা লড়াই করবে তাদেরকে কি সব রকম সাপোর্ট দেবে? এই যে খুব ভালো প্রশ্ন। এখানে আমি বলছি যে যারা দিয়েছিলেন দেখবেন তাদের একজন দুজন যাদের সম্পর্কে তারা পরবর্তী ক্ষেত্রে আমাদের দল থেকে বিজেপিতে চলে যান নির্বাচনের আগে, হ্যাঁ, যারা এখানে তখন ত্রিপুরা যারা ভারপ্রাপ্ত ছিলেন। আর এখন সংগঠনটা ত্রিপুরার ক্ষেত্রে আমি তো আগেই বললাম যে ত্রিপুরার ক্ষেত্রে আলাদা করে মনোনিবেশ করছেন স্বয়ং আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যে রাজনৈতিক বিখ্যাত, তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার যে রাজনৈতিক কমিটমেন্ট আমি অন্তত দেখেছি, তিনি কোনো অবস্থাতেই যদি কোনো জায়গায় তিনি মনে করেন যে এখানে সহযোগিতা করা দরকার, তিনি শেষ পর্যন্ত যাবেন বলে আমার তার রাজনৈতিক যে ম্যাপিং, যে মানচিত্র আমি তাকে দেখেছি, আমি এটা গভীরভাবে বিশ্বাস করি। ঠিক আছে, চল। চলি।